রাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিকে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্বলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ট্রাম্প সাহেব পড়া হাতে এই বাংলাদেশের এই ইউনূস সরকারের যে মোকাবিলা করবেন সেটা নিশ্চিত। ইউনূস সরকারকে লাথি মেরে এই গদি থেকে সরানো হবে, একদম নিশ্চিত থাকতে পারে। লিখে রাখেন, আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই আপনাদের দেশে সুস্থ অবস্থায় ফিরে যাবেন। আরও একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবেই। আওয়ামী লীগের তুলসী কাবাট এবং অজিত ডোভালের প্ল্যানিং কে এবার দেশ ছাড়ছেন মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা বৈঠক, কেন এই বৈঠক, কি জন্য বৈঠক, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা খেয়াল করে দেখবেন, দেশের রাজনীতি, সরকার ইত্যাদি যারা খেয়াল করেন, এই বৈঠকটি বেশ খানিকটা পরে, অনেক দিন পরে। অনেক খোঁজাখুঁজি করলাম গানটা, কিন্তু গানটা কোথাও পাইলাম না। কি এমন গান যেটা আমাদের গণমাধ্যমে ওই গানটার 2-4 লাইন আসলে লেখার সাহস করে নাই। তবে গানটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তিমূলক একটা গান। যাই হোক, গণমাধ্যমে গানটা নাই, এটার নাম শিরোনামও নাই। তবে এই গানকে যেহেতু ডক্টর ইউনূসকে রোস্টিং করে একটা গান গেয়েছেন, আর এই গান শুনেছেন সরাসরি খোদ শেখ হাসিনা। নিজের দেশেই তীব্র বিক্ষোভের মধ্যে পড়লেন মোহাম্মদ ইউনূস। এবার বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ করছেন, যেভাবে মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে, তারপরেই নাকি মেডিকেল ভিসা দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে ভারত সরকার। মোহাম্মদ ইউনূস বিকল্প উপায়ে চীন সফরে যাওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে মেডিকেল সংক্রান্ত একাধিক ডিল করার চেষ্টা কিন্তু করছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুধু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। এবং অজিত ডোভালের প্ল্যানিং কে এবার দেশ ছাড়ছেন মোহাম্মদ ইউনূস। কারণ যেভাবে তুলসী কাবাট একের পর এক মন্তব্য করেছেন বাংলাদেশকে নিয়ে, এই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। বাংলাদেশের এখন যা পরিস্থিতি, তাতে কি এবার সেনা শাসনে চলে যাবে পদ্মাপাড়ের দেশ? এই প্রশ্নটি উঠছে বিভিন্ন মহলে। তার মধ্যে তুলসী কাবাটের বাংলাদেশ নিয়ে নেতিবাচক মন্তব্য, ফলে সম্ভাবনা আরো জোরালো হচ্ছে। তবে পরিস্থিতি যে জটিল সেটার বলার অপেক্ষা রাখে না। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। সেখানে থাকা সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। আওয়ামী লীগ সদস্যরা আক্রান্ত হচ্ছেন। এর নেপথ্যে রয়েছে বাংলাদেশে বেড়ে ওঠা বিভিন্ন সন্ত্রাসবাদ সংগঠন ও পাকিস্তানি জঙ্গি মুক্ত সংগঠন। কিন্তু এদের প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সমস্তটা বুঝেও পরোক্ষভাবে মদত দিচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, বলছেন অনেকে। কারণ পুরোপুরি অভিযোগ জমা করার পরও কোনো পদক্ষেপ নিচ্ছেন না তিনি। হাসিনা জমানা শেষ হওয়ার 1 মাসের মধ্যে বহু সন্ত্রাসকে জেল মুক্তি দিয়েছেন ইউনূস। তাদের বিরুদ্ধে ছিল রাহাজানি, চুরি, ডাকাতি, খুনের মতো অভিযোগ। কিন্তু সেসব তোয়াক্কা করে না বাংলাদেশের বর্তমান উপদেষ্টারা। দেশকে জলাঞ্জলি দিয়ে কিভাবে জঙ্গিদের কাছে বিক্রি করা যায় তারই পরিকল্পনা ছকছে তারা। বলছেন বাংলাদেশের বহু মানুষ। খবর রয়েছে 1 মাসের মধ্যে 150 জনেরও বেশি জঙ্গি মুক্তি পেয়েছে। বাংলাদেশ ক্রমশ জঙ্গি রাষ্ট্রের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়ে উদাসীন। মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ সন্ত্রাসবাদীদের সেনা নাকি ঠেকাতে পারছে না। ওয়াকিবহাল মহল বলছে, সেনাবাহিনী প্রথম থেকে যদি সজাগ হতো তাহলে এই পরিণতি দেখতে হতো না পদ্মাপাড়ের মানুষদের। হাসিনার পতন এবং ভারতে তার আশ্রয়, এই দুয়ের পর থেকে সে দেশে ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছে। শুধু তাই নয়, ভারতের একাংশ দখলের হুমকির মতো ঘটনাও লক্ষ্য করা গেছে। কিন্তু ভারতের তরফে কখনো কোনো বিরূপ মন্তব্য করা হয়নি। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুখ খোলেননি। এক দুবার এই প্রসঙ্গ উঠলেই হয় তিনি এড়িয়ে যেতেন, না হয় বলতেন বিচ্ছিন্ন ঘটনা। এগুলি সরকারের কথা নয়,
কিন্তু শোনা যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স দখলের পোস্ট ফেসবুকে যে দিয়েছিলেন সেই মাহফুজ আলম এখন উপদেষ্টা মন্ডলীর সদস্য। তথ্য প্রযুক্তি উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করতেই তার জায়গায় বসানো হয় এই মাহফুজ আলমকে, যে কট্টর ভারত বিরোধী বলে পরিচিত। মনে করা হচ্ছে এই 7 মাসে বাংলাদেশের যে অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে এখন তার দ্বিগুণ পরিস্থিতি হবে। সব থেকে ভয়ঙ্কর খবর, দেশের সেনাপ্রধানের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র, এমনকি তাকে প্রাণে মেরে ফেলার ছক কষা হয়েছিল, যদিও বরাত জোরে তিনি বেঁচে যান। খবর রয়েছে এরপরই সক্রিয় হয়েছে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্দেশ দিয়েছেন যাতে পরিস্থিতি আয়ত্তে আসে। কিন্তু ভারত সফরে এসে তুলসী গাবার যে মন্তব্য করলেন তাতে এবার মনে করা হচ্ছে সেনাপ্রধানের হাতেই হস্তান্তর হতে পারে বাংলাদেশের কার্যভার। দীর্ঘদিন পর সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা বৈঠক। কেন এই বৈঠক, কি জন্য বৈঠক, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা খেয়াল করে দেখবেন, দেশের রাজনীতি, সরকার ইত্যাদি যারা খেয়াল করেন, এই বৈঠকটি বেশ খানিকটা পরে, অনেক দিন পরে, গত 10 নভেম্বরের পরে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূস আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। কিন্তু আপনারা আরো যদি একটু পেছনে ফিরে যান, 5 আগস্ট 2024 সরকার পতন হলো, তার ঠিক মাস দেড়েক পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি নির্বাচনের সময়সীমার কথা প্রথম বলেছিলেন। সরকারের তরফে কেউ বলেনি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম বলেছিলেন এবং নির্বাচনের সময়সীমার কথা 18 মাস বলেছিলেন। একই সাথে ওই সাক্ষাৎকারে আরো অনেক কথা বলেছিলেন। সেই সময়ের সরকারটিকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সেই সরকারের সাথে আছেন এবং সেই সরকারের সাথে থাকার অংশ হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন, এই কথাটিও বলেছিলেন। কিন্তু এই সরকারের মেয়াদ ইতিমধ্যে 7.5 মাস অতিবাহিত হয়েছে। প্রথম সাক্ষাৎকারে যখন বলেছিলেন তিনি প্রতি সপ্তাহে না হলেও অন্ততপক্ষে মাসে 2 বার সাক্ষাৎ করতেন, কিন্তু এরপরে কি হলো, সাক্ষাৎ হলো না কেন? মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যে কি টানাপোড়েন শুরু হলো? টানাপোড়েন শুরু হয়েছিল নানান কারণে। যেমন জেনারেল ওয়াকার বলেছেন যে 18 মাস সময়সীমার মধ্যে একটি নির্বাচন হওয়া উচিত, কিন্তু পরক্ষণে মোহাম্মদ ইউনূস ওই বছরই সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন যে সেনাপ্রধানের যে মত সেটি তার নিজস্ব মত, নির্বাচনের ব্যাপারে সময়সীমা আমাদের কাছে শুনবেন ইত্যাদি। এসব নানা কারণে মত ভিন্নতা দেখা দেয় এবং সম্পর্কে টানাপোড়েন ঘটে, যার দরুন যে সেনাপ্রধান বললেন যে প্রতি সপ্তাহে সাক্ষাৎ হবে, সেই সেনাপ্রধান আজকে প্রায় নভেম্বর 10, আজকে মার্চ 19 সাক্ষাৎ করছেন। মাঝখানে কতদিন? 4.5 মাস, প্রায় 4.5 মাস পরে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে দীর্ঘদিন পরে এরকম একটি বৈঠক হচ্ছে। এর মধ্যে দেখা হয়েছে 10 নভেম্বর পর সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে দেখা হয়েছে। কয়েকদিন আগে জাতিসংঘ মহাসচিব গুতেরেস যখন এলেন, রোহিঙ্গা ক্যাম্পে গেলেন, সেদিন দেখা হয়েছে, মুখোমুখি হয়েছে। এর মধ্যে সামরিক মহড়ায়ও দেখা হয়েছে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের মধ্যে। কিন্তু দুজন বসে যে দ্বিপাক্ষিক বৈঠক, সেনাবাহিনী এবং সরকার, মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, সেই সাক্ষাৎ কিন্তু আর হয়নি। এটির কারণটা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে, সেনাপ্রধানের সাথে মোহাম্মদ ইউনূসের টানাপোড়েন। আজকে অবশেষে প্রায় 4.5 মাস পর, সরকার বর্তমান বয়স 7.5 মাস, সেখানে 4.5 মাস পরে সেনাপ্রধানের সাথে মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হচ্ছে। সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর সেটি বিজ্ঞপ্তি দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ হয়েছে। বুধবার এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় দিনের প্রথমার্ধে দুপুরে। সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফরটি 2 দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন। এই সফরটি যদিও রহস্য ঘেরা, পৃথিবীর অন্যতম একটি দরিদ্রতম দেশ হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান, এই দেশটি সফরে সেনাপ্রধান বলেছেন, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
এছাড়া জুলাই আগস্টে অভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। এটি হচ্ছে অফিসিয়াল কথা। হঠাৎ করে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন, তাও আবার প্রায় 4.5 মাস পরে। কোনো প্রয়োজন হলো কিংবা কোনো বার্তা দেবার জন্য? অবশ্য এইভাবে সাক্ষাৎ করে প্রকাশ্যে বার্তা দিয়ে কিছু ঘটবে না, এটি অন্তত পক্ষে নিশ্চিত থাকুন। এই যে বিভিন্নভাবে নানা রকম ভাবে দেশটা অচল হয়ে গেছে, এই দেশ অচল যখন হয়ে গেছে তখন দেশি বিদেশি মহলে একটি কথা উচ্চারিত হচ্ছে যে সেনাপ্রধান বা সেনাবাহিনী থেকে মোহাম্মদ ইউনূসকে অপসারণ বা পদত্যাগ করবার একটি সিগন্যাল দেওয়া হবে। এই সাক্ষাৎটি সেই সিগন্যালটি, সেই আভাসটি কি হতে পারে? অনেক কিছু, কারণ দ্বিপাক্ষিক বৈঠক, সেখানে 1-to-1 বৈঠক, তো সেই জায়গায় নানান কিছু হতে পারে, আবার কিছু নাও হতে পারে। সেনাপ্রধানের সাথে যেভাবেই হোক প্রায় 4.5 মাস পর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান সাক্ষাৎ হলো, এবং এই সাক্ষাৎটির তাৎপর্য কি সেটি বুঝতে হলেও কয়েকদিন দেখতে হবে, অন্তত পক্ষে আগামী সপ্তাহ পর্যন্ত দেখতে হবে যে আসলে এই সাক্ষাৎটির তাৎপর্য কি, উদ্দেশ্য কি, নাকি নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। অনেক খোঁজাখুঁজি করলাম গানটা, কিন্তু গানটা কোথাও পাইলাম না। কি এমন গান যেটা আমাদের গণমাধ্যমে ওই গানটার 2-4 লাইন আসলে লেখার সাহস করে নাই? তবে গানটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তিমূলক একটা গান। যাই হোক, গণমাধ্যমে গানটা নাই, এটার নাম শিরোনামও নাই। তবে এই গানকে যেহেতু ডক্টর ইউনূসকে রোস্টিং করে একটা গান গেয়েছেন, আর এই গান শুনেছেন সরাসরি খোদ শেখ হাসিনা, শুইনা ওনার অন্তর খুশি হয়েছে। তারপরে তিনি বলছেন যে কাজ করো, গানটা রেকর্ড করে টিকটক অথবা বিভিন্ন মাধ্যমে ছড়াইয়া দাও। আর এই গানেই এই লোকের কপাল পড়ছে ভাই। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কটূক্তি করে একটা গান রচনা করেছেন বরগুনার তালতলী উপজেলার এক আওয়ামী লীগ নেতা। তো আপনার এই গানটা তিনি শেখ হাসিনাকে শুনিয়েছেন মুখে, তিনি নিজে মুখে গেয়ে শুনিয়েছেন, এবং শেখ হাসিনা ওই গান শুনে তাকে টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গানটাকে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের ওই নেতার নাম, তার নাম হচ্ছে ফোরকান ফরাজি। তিনি উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মোহাম্মদ ফরাজির ছেলে এবং একই ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। জানা যায় যে ডক্টর ইউনূসকে কটূক্তি করে গান রচনা করেছেন ফোরকান, আর ওই গান সরাসরি শেখ হাসিনা শুনেছেন ফোনে। তারপর তিনি তাকে নির্দেশ দিয়েছেন। আর শেখ হাসিনাকে ফোরকান ফোনে সালাম দিয়ে বলতে শোনা গেছে যে আমি সোনাকাটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলাম, আপা বর্তমান পরিস্থিতি নিয়ে একটা গান রচনা করেছি, ওই গানের সুর এবং ছন্দে যদি ভুল হয় আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর শেখ হাসিনা বললেন যে গা বেটা। তারপর ওই নেতা শেখ হাসিনাকে বলেছেন যে আপা তালতলী উপজেলা আপনার নির্বাচনী এলাকা থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন, আপনার জন্য দোয়া, আপনার ডাকের জন্য তালতলা উপজেলাবাসী প্রস্তুত আছে। আপনার সাথে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য এডমিন ভাইকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, আপনার জন্য একটা গান রচনা করেছি। এরপর শেখ হাসিনার নির্দেশে তিনি গান আর গান শুনে তিনি বলছেন বাহ চমৎকার। আর তিনি ফোরকানকে বলেন ইউনূস 7 তলায় নয়, থাকে 16 তলায়। সম্ভবত গানের মধ্যে একটা লাইন আছে এরকম যে 7 তলায় থাকেন। তো শেখ হাসিনা তিনি আবার কারেকশন করে দিয়েছেন, 7 না, এটা হবে 16 তলায়। এরপর গানটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, আমি এখনো শুনি নাই, কারাগারে শুনছেন। আর এরপর থেকে ফোরকানের বিরুদ্ধে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিছু লাগে, তার বাড়িঘরে তাকে খুঁজতে থাকে। পরিস্থিতি খারাপ দেখে ফোরকান বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এরপরই বিএনপি নেতাকর্মীরা উপজেলার লাউপাড়া বাজারে ইফতারের পরে এক বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেন। 5 শতাধিক নেতা কর্মী এখানে অংশগ্রহণ নেয়। তারা বলছেন যে তারা এই ঘটনা নিয়ে আইনি ব্যবস্থা নেবে। উপজেলা যুবদলের সদস্য সচিব বলছেন আওয়ামী লীগ নেতার সাথে শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে, আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, এই ষড়যন্ত্র প্রতিহত করব, এ বিষয়ে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর ফোরকান ফরাজির এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা ডাকা হয়েছে। মোটামুটি কয়েকদিন মাঠটা গরম থাকবে। আর ওসি সাহেব বলছেন তাকে গ্রেপ্তারের অব্যাহত চেষ্টা আছে, আইনমানক ব্যবস্থা নেওয়া হবে। মানে ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল মিডিয়াতে খেলছেন। আর সাম্প্রতিক সময়ে সম্ভবত ফেসবুকে গ্রুপ কলের মাধ্যমে অথবা কিভাবে জানি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিভিন্ন ওয়ার্ড এবং গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে নেতাদের সাথে তিনি যোগাযোগ করছেন। এটা মেইন কারণ হচ্ছে তৃণমূলকে উজ্জীবিত করা। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে তৃণমূল যে একটা টিম আছে এটা আওয়ামী লীগ একদম ভুলেই গেছিল। কারণ কি হাইব্রিড চাটার দল এটাতে এমন ভাবে ঢুকছিল যে তারা ঢুকছে, লুটপাট করছে, তৃণমূল কিন্তু উপেক্ষিত ছিল। আর যে কোনো একটা দলের প্রাণ কিন্তু হচ্ছে তৃণমূল। সম্ভবত তৃণমূলকে চাঙ্গা করার জন্যই শেখ হাসিনা এখন বিভিন্ন জায়গায়
যারা জীবনে ধরেন একটা এমপির সাথে কথা বলার সুযোগ হতো না, তাদের সাথে কথা বলছেন। আর তারাও নানানভাবে চেষ্টা করছেন শেখ হাসিনাকে মনোরঞ্জন দেওয়ার জন্য। কিন্তু মনোরঞ্জন এই মুহূর্তে কি পরিমাণ বিপদ ডেকে আনবে এটা বুঝতেই পারছেন। তবে আবার কখনো কোনো এক জীবনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই ফুরকান হয়তো এলাকার এমপি হয়ে যাবে। এটাই বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে। ভালো থাকুন। এবার নিজের দেশেই তীব্র বিক্ষোভের মধ্যে পড়লেন মোহাম্মদ ইউনূস। এবার বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ করছেন, যেভাবে মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে তারপরেই নাকি মেডিকেল ভিসা দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে ভারত সরকার। মোহাম্মদ ইউনূস বিকল্প উপায়ে চীন সফরে যাওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে মেডিকেল সংক্রান্ত একাধিক ডিল করার চেষ্টা কিন্তু করছেন। দেখুন, গোটা বিশ্বের একাধিক দেশ যখন ভারতকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য বেছে নিচ্ছে, ঠিক তখন ফের একবার চীনকে আঁকড়ে ধরে গদি বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। চীনের ডেপ ট্র্যাপ ইতিমধ্যে শ্রীলঙ্কার মতো একটা দেশকে কিন্তু দেউলিয়া ঘোষণা করে দিয়েছিল এবং পরবর্তী ধাপে বাংলাদেশের ভাগ্যে এই চীন সরকার যেভাবে উঠে পড়ে লেগে আছে, ভবিষ্যতে এই চীনের ডেপ ট্র্যাপ থেকে মুক্তির উপায় মোহাম্মদ ইউনূসের কাছে কিন্তু আর থাকবে না। তথ্যে ফিরি, তথ্য কি বলছে? তথ্য বলছে 2023 সালে 2 মিলিয়ন মেডিকেল ভিসা ভারত সরকার ইস্যু করেছিল যখন শেখ হাসিনা বাংলাদেশের মসনদে বসেছিলেন। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত স্টেবল ছিল, ভালো ছিল, একাধিক চুক্তি তারা একে অপরের সঙ্গে করেছিল। কিন্তু বর্তমানে এই সমস্ত সম্পর্কের এতটাই দৈন্যতার সাথে গিয়ে পৌঁছেছে পুরো বিষয়টা যে বাংলাদেশকে নাকি ভারতবর্ষ মেডিকেল ভিসা এক লাফে অনেকটা কমিয়ে দিয়েছে। তথ্য বলছে এই 2 মিলিয়ন অর্থাৎ 20 লাখ থেকে এই মেডিকেল ভিসা কমে গিয়ে দাঁড়িয়েছে 2.5 থেকে 3 লক্ষ। আগে যেখানে ভিসা অফিসাররা পার ডে 7,500 থেকে 7,000 এই মেডিকেল ভিসা ইস্যু করতেন, মানে 5.5 থেকে 7 এই মেডিকেল ভিসা ইস্যু করতেন, ঠিক এখন এই সংখ্যাটা কমে গিয়ে দাঁড়িয়েছে 1000 জনে। এবং এই ভিসা স্ক্যানিং এর ফলে একাধিক বাংলাদেশিদের কাটছাট করছে ভারত সরকার। আর ক্ষোভ গিয়ে পড়েছে মোহাম্মদ ইউনূসের উপরে। অর্থাৎ ভারতবর্ষ এই মুহূর্তে বাংলাদেশিদের মোটে 2টো ভিসা দিচ্ছে, একটি মেডিকেল ভিসা, একটি স্টুডেন্ট ভিসা। কিছুদিন আগে দিল্লি ইউনিভার্সিটিতেও স্টুডেন্ট ভিসা নিয়ে একাধিক বিতর্কের বিভিন্ন উত্থাপন হয়েছিল। আর আজকে মেডিকেল ভিসা ওরিয়েন্টেড একাধিক রিপোর্টে তারা বলছে ভারত সরকার অত্যন্ত সুকৌশলে বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে তারা আর কোনোভাবে ভিসা দেওয়ার জায়গাতে নেই। কারণটা কি? গত বছর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার বাংলাদেশে আক্রমণ চালায় বাংলাদেশি কিছু নাগরিক। এরপরেই ভারত তাদের কূটনীতিবিদ এবং তাদের ফ্যামিলিকে নিজেদের দেশে ডেকে নেয়, ফলে ভিসা অফিস সম্পূর্ণভাবে খালি হয়ে যায়। পরবর্তী ধাপে এই ভিসা অফিস চালু করা গেলেও সমস্ত ভারতীয়রা আর বাংলাদেশে কেউ যেতেই চায়নি এবং ভারত সরকারও ভারতীয় নাগরিকদের আর বাংলাদেশে পাঠানোর মতো সুরক্ষিত ফিলটাই করছে না। ফলে ভারত সরকার অত্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়েতে উত্তর দিয়েছে, এই ভিসা অফিসে এখন শর্টেজ অফ ম্যান পাওয়ার, অর্থাৎ ভিসা অফিস চালানোর জন্য কোনো আধিকারিক বাংলাদেশে পাঠানো কোনোভাবে সম্ভব নয় ভারতের। আর যদি মানুষই না থাকে তাহলে ভিসাটা ইস্যু কে করবে? এই প্রক্রিয়াটা কিভাবে হবে? অফিসিয়াল প্রসিডিংটা বা কিভাবে হবে? অর্থাৎ সরকারে কমপ্লিটলি বলে দেওয়া তোমাদের দেশ এখন সুরক্ষিত নয়, তোমাদের দেশে বারংবার ভিসা অফিসের উপর আক্রমণ হচ্ছে এবং তোমরা যেভাবে আমাদেরকে ট্রিট করছো তারপরে ভারতীয় কেউ আর বাংলাদেশে গিয়ে তোমাদের হয়ে ভিসা রুজু করার চেষ্টা করছে না। এবং ভারত সরকার অফিসিয়ালি এটি জানানোর পর তারা চীনকে বেছে নিয়েছে মেডিকেল ভিসার জন্য। সমস্যা কোথায়? সমস্যা হলো চীনে হেলথ সেক্টরে চিকিৎসা করতে যত পরিমাণ কস্ট প্রয়োজন হয়, ভারতে কিন্তু সেই কস্ট প্রায় দ্বিগুণ কম। যেখানে বাংলাদেশিরা খুব সহজেই ভারতের একাধিক নার্সিংহোম সরকারি জায়গায় এফোর্ড করতে পারতেন, সেখানে চীনে গিয়ে বাংলাদেশিরা চিকিৎসা করবেন, এই বিলাসিতা, এই ভাবনা একমাত্র হয়তো জোকার মোহাম্মদ ইউনূসের পক্ষেই ভাবা সম্ভব। প্রশ্ন হলো, যেভাবে আপনারা ভারত বিরোধিতার আবেগকে সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দিয়েছেন, এর পরেও বা ভারতে আসতে চাইছেন কেন? কিসের জন্য আপনারা কান্নাকাটি করছেন? প্রতিদিন একটা করে প্রেস কনফারেন্স করে কেনই বা বলছেন আমরা ভারতে যেতে চাই চিকিৎসার জন্য? আপনারা দিনের পর দিন ভারতের বিপক্ষে কথা বলবেন, আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতকে আক্রমণ করবেন, আপনার সীমান্ত হত্যা করে ভারতের উপরে দায় চাপাবেন, আপনারা দিনের পর দিন বিএসএফ এর উপরে ঝাঁপিয়ে পড়বেন, আপনারা চিকেন স্নেককে নিয়ে এই রাষ্ট্রের যুদ্ধ খেলা খেলবেন, অথচ আপনাদের ভারতে আসতে হবে চিকিৎসার জন্য। আমি সত্যিই জানি না এই দ্বিচারিতা বাংলাদেশ সরকার মোহাম্মদ ইউনূসের মধ্যে ঠিক কোথা থেকে তিনি আমদানি করেছেন। গোটা বিশ্ব যখন ভারতকে ট্যারিফেয়ারের পর আঁকড়ে ধরার চেষ্টা করছে, ঠিক তখন একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে মোহাম্মদ ইউনূস বাংলাদেশিদের ভারত থেকে বিচ্ছিন্ন করে দিলেন। তিনি হয়তো বুঝতেও পেরেছেন। কিছুদিন আগে তিনি বলেছেন 7 সিস্টার্সকে নিয়ে ভারত, বাংলাদেশ, ভুটান একসঙ্গে এক অর্থনৈতিক করিডর গড়ে তোলা হতে পারে। অর্থাৎ তিনি এখন যেভাবে ফাপড়ে পড়েছেন, যেভাবে বাংলাদেশকে দেউলিয়াকরণের সামনে এনে দাঁড় করিয়েছেন, ঠিক সেই দেউলিয়াকরণ এবং নিজের ক্ষমতা বাঁচাতে
ভারতকেও যে দরকার তা কিন্তু তিনি বুঝতে পারছেন। এখন আর হাসিনাকে নিয়ে কোনো কথা শুনতে পান মোহাম্মদ ইউনূসের মুখে? তিনি তো এখন আর বলেন না হাসিনাকে ভারতকে ফিরিয়ে দিতেই হবে। তিনি তো আর কোনোদিন রেড পোল না রেড নোটিশ ধরানোর কথা ভারতকে বলেন না। তিনি তো বলেন না দিনের পর দিন শেখ হাসিনাকে চেয়ে প্রত্যর্পণ চুক্তি, একাধিক লেটার, একাধিক মেসেজ ভারতবর্ষের সরকারকে করার পরেও একটা উত্তরও তিনি দেননি। তিনি তো আর বলেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর এতবার সময় চাওয়া সত্ত্বেও কোনোভাবেই তাকে একটা মিনিটও সময় দেননি তিনি। অর্থাৎ সরকারি বলুন বেসরকারি বলুন সকল জায়গায় বাংলাদেশকে কার্যত অগ্রাহ্য করে ভারত সরকার কমপ্লিটলি ডিপ্লোম্যাটিক ভাবে বাংলাদেশকে এক ঘরে করে দিয়েছেন। জয়শঙ্কর কি বলেছিলেন মনে আছে? জয়শঙ্কর বলেছিলেন আপনাদের ঠিক করতে হবে আপনারা কি চান, আপনাদেরকে বেছে নিতে হবে আপনারা ভারতের সঙ্গে সম্পর্ক রাখবেন না রাখবেন না। আপনাদের প্রত্যেকটি উপদেষ্টা সকালে উঠে শুধুমাত্র ভারত বিরোধিতা করবে আর দিনের বেলায় চাল ডাল দুধ গম ইত্যাদি চাইবে এবং এখন মেডিকেল ভিসা চাইবে, তা তো হতে পারে না। সেদিন আপনারা পাল্টা বলেছিলেন ভারতবর্ষকে বেছে নিতে হবে তারা কি চায়, তারা যেটা চায় আজকে তারা করে দেখালো। আর আপনারা কান্নাকাটি করে বলছেন ভারত যদি ভিসা না দেয় আমাদের তো আর কিছু করার নেই, আমরা চীন সরকারের সঙ্গে কথাবার্তা বলে পুরো বিষয়টা মীমাংসা করার চেষ্টা করছি। অর্থাৎ দিনের পর দিন যেভাবে বাংলাদেশের নাগরিকদের প্রতারণা আপনি করেছেন এবং সেই প্রতারণার জন্য যেভাবে আপনি সাধারণ মানুষকে দিনের পর দিন ঠকিয়েছেন, সেই রিপ্লাই পাওয়ার সময় কিন্তু আপনার কাছে চলে এসছে। চীন কি করবে আমি জানি না, কিন্তু চীন আপনাকে কি ভারতের মতো এফোর্ডেবল প্রাইসে চিকিৎসাটা তুলে দিতে পারবে? এই প্রশ্ন কিন্তু থেকে গেল। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন এবং বাংলাদেশি নাগরিকদের কি সত্যি ভিসা দেওয়া উচিত, এই প্রশ্ন আমি রাখলাম, কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো তুলসী গ্যাবার্ড, আমেরিকার ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, ভারত সফরে এসে বাংলাদেশ নিয়ে দুদিন আগে সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে কিছু কথা বলেছেন এবং যে কথাগুলো বলেছেন সেগুলো বাংলাদেশের পক্ষে খুব একটা কেন বলবো, আদৌ সম্মানজনক কথা নয়। সুতরাং কিছুটা স্বাভাবিকভাবেও আবার কিছুটা অস্বাভাবিকভাবে এই কথা তুলসী গ্যাবার্ড যা বলেছেন তার প্রতিক্রিয়া চলে আসছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে এই নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়েছে সরকারি মহলে এবং বুদ্ধিজীবী মহলেও। সংবাদ মাধ্যমে তুলসী গ্যাবার্ডের মন্তব্য এবং তার জবাবে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ার কথা আমরা দেখছি সব দিকে, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে আমেরিকার বিদেশ দপ্তরও বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া পাওয়ার পর আমেরিকার বিদেশ দপ্তর তারাও কড়া ধাতানি দিয়েছে আলাদা করে। তুলসী গ্যাবার্ড তিনি কিছু স্টেটমেন্ট দিয়েছেন আর বাংলাদেশ সরকারকে আক্ষরিক অর্থে কড়া ধাতানি দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিক ব্রিফিং করায়, প্রতিদিন যে সংবাদ ব্রিফিং হয় সেইখানে সেইটা দেওয়া হচ্ছে। সেগুলো নিয়ে কিন্তু কোনো জায়গাতে কেউ কিছু বলছেন না। এই যে হোয়াইট হাউসের বিদেশ দপ্তরের ব্রিফিং, এটা প্রতিদিন তারা এই ব্রিফিং করেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং সেইখানে ইউনূস সরকারকে কিন্তু যাকে বলা হয় সহজভাবে এক প্রস্ত ঝাড় দিয়েছেন। আমরা বলবো সে কথা কিভাবে সেই ঝাড়টা দিয়েছে। তবে তার আগে বলি বাংলাদেশ সম্পর্কে এনডিটিভির সাংবাদিক বিষ্ণু সোমের প্রশ্নের উত্তরে কি বলেছেন তুলসী গ্যাবার্ড। তার মোদ্দা কথা ছিল সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ইসলামী সন্ত্রাসবাদের প্রসার বাংলাদেশে এবং সেই সঙ্গে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার যে চেষ্টা আছে সারা পৃথিবী জুড়ে বেশ কিছু দেশে, সেই ব্যাপারে তিনি কিছু বক্তব্য করেছেন। বাংলাদেশেও তার কি প্রভাব হচ্ছে এবং সরকার সে বিষয়ে আদৌ যে সচেতন কিংবা সক্রিয় নয় সেই ব্যাপারটা তিনি তারও উল্লেখ করেছেন। এবং সেই সাথে সাথে তিনি বলেছেন আমেরিকা বহুদিন ধরে যে সন্ত্রাসবাদকে, বহুদিন ধরে যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার সেইগুলো নিয়ে খুব চিন্তিত, কনসার্ন সেই ব্যাপার নিয়ে, এবং সন্ত্রাসবাদে কিভাবে মদত পাচ্ছে বাংলাদেশ। তার কথার ভেতর থেকে বেরিয়ে এসছে যে শেখ হাসিনার আমলে সংখ্যালঘুদের নিরাপত্তার একটা ব্যাপার ছিল, তারা সেটা কিছুটা রাখবার চেষ্টা করেছে, কিন্তু এই সরকারের আমলে সেই জিনিসটা নেই। এইটাই হচ্ছে তার বক্তব্য। এই অভিযোগগুলো করার প্রায় সঙ্গে সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। সেই প্রতিবাদগুলো কীরকম বা তার ভাষাটা অবশ্যই করা। তিনি বলেছেন তারা বাংলাদেশ সরকারের
প্রেস সচিব, সেখান থেকে তার যে স্টেটমেন্ট দিয়েছেন, বলা হয়েছে যে তুলসী গ্যাবার্ড যা বলেছেন সেগুলো সঠিক নয়, তার ভালো করে খবর নিয়ে বলা উচিত ছিল। প্রয়োজনে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে পারতেন। বাংলাদেশের অবস্থা যথেষ্ট ভালো, এবং তুলসী গ্যাবার্ড সেই ব্যাপারে ক্যালিফেট বা খিলাফত নিয়ে যে কথা বলা হয়েছে সেটাও অসত্য, এবং তার এইসব কথা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তুলসী গ্যাবার্ডের তোলা অভিযোগগুলোর সত্য মিথ্যা আলোচনায় আমি যাচ্ছি না এখন, কারণ আমার মনে হয় দেশে বিদেশে এবং বাংলাদেশের মানুষ তো বটেই, তারা জানে যে সেই আলোচনার কোনো প্রয়োজন নেই, কারণ তুলসী গ্যাবার্ড কোনো মিথ্যে কথা বলেননি। এবং তিনি যে কথাগুলো বলেছেন বাংলাদেশ সম্পর্কে, শেষ দিকে বাইডেন সরকারও এই কথাগুলোই বলতে চেয়েছে এবং বলেছে। বারবার জ্যাক সুলিভান ভারতে এসছেন, ভারতে এসে কথা বলেছেন এই বাংলাদেশের ইউনূস সরকার কী কাণ্ড ঘটাচ্ছে সেইগুলো নিয়ে কথা হয়েছে ভারতের সঙ্গে, কিন্তু তারা চলে গেছেন। আর ট্রাম্প সাহেব তো সেই দীপাবলির আগেই তিনি একেবারে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কি অত্যাচার হচ্ছে, এবং তিনি এটাও বলেছেন যদি তিনি ক্ষমতায় থাকতেন তাহলে এই জিনিসটা হতে পারতো না, সেটাও তিনি বলেছেন। সুতরাং আমি সেটা নিয়ে এইসব তুলসী গ্যাবার্ড সত্যি বলেছেন না মিথ্যে বলেছেন আমি এই আলোচনায় যাব না, কারণ এই আলোচনা করতে গেলে অন্য একটা সমস্যাও আসে। তুলসীর অভিযোগ সত্যি বললে আজ যারা ইউনূস সরকারের পক্ষে এইসব অপকর্মকে সমর্থন করেন তারা বলবেন আমাকে গালি দেবেন। আবার যদি বলি এইটা সত্যি নয়, তুলসী গ্যাবার্ড মিথ্যে বলেছেন, তাহলে উল্টো দিকের মানুষরা তারা গালি দেবেন, বলবেন আমি সরকারের টাকা খেয়েছি। সুতরাং এই বিষয়টা যেহেতু মানুষের তাদের নিজের নিজের বিচার বুদ্ধির ওপর ছেড়ে দিয়ে আমি শুধু বলতে যাব যে কেন আজকে আমেরিকায় এই যে ঘটনাগুলো ঘটছে তুলসী গ্যাবার্ডের কথা, এবং তারপরে যেভাবে আমেরিকা বাংলাদেশের যে রিয়াকশান, এবং সেই রিয়াকশানের জবাবে আবার আমেরিকা কি পররাষ্ট্র দপ্তর কি বলেছে সেইগুলো নিয়ে আমি তার যে প্রতিক্রিয়া সেগুলো নিয়ে কথা বলবো। একটা জিনিস এর মধ্যে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া তারা তো বাংলাদেশের সেটা পড়লে যে তাদের পাতা উল্টালে বাংলাদেশে যে বিরাট খারাপ অবস্থা এগুলো বোঝা যায় না, কারণ অনেক চেপে চুপে রেখে তারা খবর দেওয়া হচ্ছে, এবং তার জন্য বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াও এখন গালি খাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের থেকে, এবং তারা তাদের যে মেইন স্ট্রিম মিডিয়াতে বাংলাদেশের এবং ইউনূস সরকারের এমন একটা ছবি ফুটে উঠছে, অন্তত ফুটিয়ে তোলার চেষ্টা চলছে, যে তাতে বলতে হয় সেই কবির কথা, আহা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সব ভালো চলছে, দারুণ চলছে দেশে। নোবেলজয়ী মাস্টার মশাই তিনি এবার তার বিপ্লবী ছাত্রদেরও দু একজনকে হয়তো নোবেল দেওয়ার ব্যবস্থা করে দেবেন, বিপ্লবের নোবেল। যাই হোক, সুতরাং অভিযোগ পাল্টা অভিযোগের লাফড়ায় না পড়ে দেখবো দুই তরফের এই যে এক কথায় হচ্ছে গালি চালাচালি বা অভিযোগের চালাচালি, এর পরিণাম কি হতে যাচ্ছে আমরা সেইগুলোই দেখবো। তবে সেই আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলতে হয়, তুলসীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউনূস সরকারের কড়া মন্তব্যকে যারা বাংলাদেশের সাবালক হওয়ার ও চোখে চোখ রেখে কথা বলার হিম্মত বলে যারা প্রচার করছেন বা গলা ফাটাচ্ছেন তাদের বলি একটু সামলে যাবেন ভাই। তলোয়ার হাতে নিয়ে কোন দিকে ও কার দিকে তলোয়ার চালাচ্ছে সেটা না দেখে না বুঝে যারা তলোয়ার চালায় তারা হয় অবোধ অপগণ্ড শিশু, নয় ধেড়ে পাগল। বাংলাদেশের কিছু উগ্র আওয়ামী লীগ বিরোধী ও ভারত বিরোধী পাগল কিংবা বোধবুদ্ধিহীন শিশু তাদের রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকায় এসে বিভিন্ন মন্তব্য করছেন, এবং আমরা সেগুলো দেখছি ইউটিউবের সৌজন্যে। তারা তুলসী গ্যাবার্ডের হিন্দু হওয়াটাকে এবং মোদী সরকারের যে হিন্দু পরিচয়ের সঙ্গে জুড়ে দিয়ে এক ফর্মুলা তৈরি করেছেন যে এমনটাই নাকি তুলসী গ্যাবার্ডের কাছ থেকে প্রাপ্য ছিল, এবং শেষমেশ তারা এই সিদ্ধান্তে পৌঁছে গেছেন যে বাংলাদেশ ঠিকই আছে। বাংলা সরকারের কড়া মন্তব্যের একটা প্রতিক্রিয়া তুলসী নয়, স্বয়ং হোয়াইট হাউসের বিদেশ দপ্তর দিয়েছে, সে কথা প্রথমেই বলেছি। এই প্রতিক্রিয়াটি যে কোথাও এখানে নজরে পড়ছে না সেটাও বলেছে। সেখানে হোয়াইট হাউস বলেছে তাদের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স যা বলেছেন সেটা সেদেশের সরকারেরও বক্তব্য। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে। দর্শক, এই বৈঠকটা একটু স্পেশাল, কারণ মাননীয় প্রধান উপদেষ্টার শানে জনাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে, রাওয়া ক্লাবে একটা বক্তব্যে যে বক্তব্য দিয়েছিলেন সেটা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল।
মাননীয় প্রধান উপদেষ্টা এভাবে বলেননি, তিনি ডক্টর ইউনূস এভাবে বলেছেন। নির্বাচন নিয়ে বিতর্কিত কথা বলেছেন, যেটা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ নিয়েও বিতর্কিত কথা বলেছেন, যে কোনো তদন্তের পক্ষে তিনি না, এরকমই বোঝাতে চেয়েছেন। অথচ আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, অন্যায় এগুলোর বিরুদ্ধে কিছু বলেননি। এটা থেকে একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছিল যে সেনাপ্রধান যেহেতু ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখেন, এটা স্পষ্ট হয়েছে। এবং ভারতের এক কর্মকর্তা বিক্রম মিস্ত্রি বাংলাদেশে এসেছিল, তখন প্রধান উপদেষ্টার অগোচরে তার সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে, যেটা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। এরপর পাবলিক পারসেপশন সেনাবাহিনী প্রধানকে সন্দেহের চোখে দেখত, এটাই ছিল পাবলিক পারসেপশন। তো সেই প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের পর সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স তারা আইএসপিআর কি বিবৃতি দিয়েছে এটাও ইম্পর্টেন্ট। তার আগে যেহেতু এর আগে সেনাপ্রধানের বক্তব্যের শব্দচয়ন নিয়ে যথেষ্ট আপত্তি ছিল, সমালোচনা উঠেছিল, তো এই জন্য এবারকার বৈঠকের বডি ল্যাঙ্গুয়েজটা একটু আমরা বিশ্লেষণ করব। আপনারা জানেন ডিপ্লোম্যাটিক বৈঠকে কিংবা স্টেট লেভেলে এ ধরনের বৈঠকে কিংবা এই ডিফেন্সের এ ধরনের বৈঠকে বসার স্টাইল, হাত নাড়ানোর স্টাইল, এগুলো তাৎপর্যপূর্ণ। কার সামনে কিভাবে বসতে হবে, কার সামনে পায়ের উপর পা তুলে বসতে হবে, কার সামনে নতজানু হয়ে দুই হাত গুটিয়ে বসতে হবে, আর কে দুই হাঁটুর উপর দুই হাত রেখে বসবে এবং কে আঙ্গুরের মধ্যে আঙ্গুর ঢুকিয়ে বসবে, এই সাইনগুলোর অনেক তাৎপর্য ডিফেন্সে আছে, ডিপ্লোমেসিতে আছে। সেই হিসেবে আমরা দেখি যে যেহেতু সেনাপ্রধানকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল, বাংলাদেশের জনগণ তাকে অনেকটা নেগেটিভলি দেখত। আবার তার বড় শর্টকামিংস হচ্ছে তিনি হাসিনার নিযুক্ত সেনাপ্রধান। এই জায়গাগুলোতে জনগণ যদি তার উপর ক্ষুব্ধ হয় বা জনগণ যদি তার উপর আস্থা না রাখে, সেনাপ্রধানের উপর জনগণ যদি তাকে নেতিবাচকভাবে দেখে, তাহলে তার সব অর্জন ব্যর্থ। সাপোজ সেনাপ্রধান যদি সেনা অভ্যুত্থান করতে চান আর জনগণ যদি তার বিপক্ষে মাঠে নেমে যায়, ট্যাঙ্ক থামিয়ে দেয়, তাহলে তার হ্যাডম শেষ। এই জন্য পাবলিক পারসেপশন সবচেয়ে বড় ক্ষমতা, এর উপর বড় কোনো প্রেশার নেই। আবার একই সাথে সেনাবাহিনী প্রধান কিছু কথা বলেছিলেন। এরপরে জাতিসংঘ মহাসচিবের সফর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে যে বক্তব্যটা ফাঁস করা হয়েছে, সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল এবং সেনাবাহিনী কিছু নেগেটিভ ভূমিকা নিয়ে এসে কারফিউ চলাকালীন সময় জাতিসংঘের প্রতিবেদনও সুনির্দিষ্টভাবে উঠে এসেছে কোথায় কি তারা করেছিল, কোথায় সেনাবাহিনী ভেহিকল ব্যবহার করে গণহত্যা চালানো হয়েছে, কোথায় সেনাবাহিনীর আর্মস ব্যবহার করে গুলি করা হয়েছিল, এগুলো যেহেতু উঠে এসেছে, তো সার্বিক পরিস্থিতি সেনাপ্রধানকে যথেষ্ট চাপে রেখেছিল। তার ফলে এবারের বৈঠকে সেনাপ্রধানকে অত্যন্ত নতজানু হয়ে বসতে দেখা গিয়েছে, দুই হাত গুটিয়ে বসছেন নতজানু হয়ে, সামনে অনেক কাগজপত্র। প্রফেসর ইউনূসের বসার স্টাইল দেখেন, খুব ভাবে বসছেন, মানে এটা ঠিক আছে। ওয়াকারুজ্জামান প্রফেসর ইউনূসের আন্ডারে চাকরি করেন, অতএব প্রফেসর ইউনূস কমান্ডিং স্টাইলে বসছেন আর কমান্ড গ্রহীতার স্টাইলে বসছেন সেনাপ্রধান। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই, সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম চলা করতে সবার রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।